শারদ হাওয়ায় আনন্দ বিষাদের রাগিনী, শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কক্সবাজারে বিসর্জনে ফিলিস্তিন মুক্তির প্রার্থনা। শারদীয় দুর্গোৎসবে টানা 4 দিনের ছুটিতে সমুদ্র স্নানে হাজারো পর্যটক। পাহাড়ে মেঘ ঝর্ণার সৌন্দর্যে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শঙ্কা নেই, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি, জানালেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত, উত্তাল সমুদ্র, উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। রাজধানী সহ সারা দেশে আরো 2 দিন বৃষ্টির পূর্বাভাস। গাজা অভিমুখী ফ্লোটিলার একটি বাদে সব জাহাজই আটক করার দাবি ইসরায়েলের। 500 অধিকার কর্মী আটকে বিশ্বজুড়ে নিন্দা। শরৎ হাওয়ায় আনন্দ বিষাদের রাগিনী। বিজয়া দশমীর প্রথম ভাগে ছিল নাচ গান আর আনন্দ উদযাপন। দেবী দুর্গার বিদায়ক্ষণে আনন্দের মাঝে ভর করে বিষাদ। গজে চড়ে মর্তে আসা দেবী স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাচ্ছেন দোলায় চেপে। আনন্দ শোভাযাত্রা শেষে অশ্রু জলে দেবীকে বিদায় জানান ভক্তরা। ষষ্ঠ তিথিতে দেবীর বন্দনায় যে উৎসবের সূচনা তা শেষ হল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ঢাকের তালে, শঙ্খ আর উলুধ্বনিতে 1 বছরের জন্য দেবীকে বিদায় জানালেন ভক্তরা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আর তুরাগ তীরে একে একে ভিড়তে থাকে প্রতিমা বহনকারী ট্রাক। দেবী দুর্গা প্রসন্ন হলেই সিদ্ধি লাভ করবেন ভক্তরা, এই তো কামনা। সবার মঙ্গল করুক, দেশের ভালো হোক, সবকিছু ভালো হোক, যেন আমরা আগামী বছরও সুন্দরভাবে পুজো করতে পারি। মানুষের মধ্যে ভেদাভেদটা অনেক, এই ভেদাভেদটা যাতে না থাকে, সবাই যাতে মিলেমিশে থাকতে পারি, অনেক যার যার উৎসব সবাই যাতে অনেক সুন্দরভাবে কাটাতে পারে। বেলা 3টায় পলাশীর মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। ঢাক, ঢোল, উলুধ্বনি, শঙ্খধ্বনি, নাচে গানে মুখরিত পরিবেশ। হাসি মুখে যে বিদায় দিতে হয় পার্বতীকে। মন অনেক খারাপ হয়ে যাচ্ছে, মা আবার চলে যাচ্ছে, আবার 1 বছর পরে আসবে, মনটা আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছে। পুজো অসংখ্য ভালো কেটেছে। আজ যেহেতু বিসর্জন, মায়ের মা চলে যাচ্ছে, মন খারাপ তো হবে, কিছু করার নাই, আমাদের মাকে বিদায় দিতেই হবে, মাকে তো যেতেই হবে। বিদায়ের আগে শেষবারের মতো দেবী বন্দনা করে চরণে প্রণাম জানান ভক্তরা, করেন আগামীর শান্তির প্রত্যাশা। আজকে মনটা অনেক খারাপ, হ্যাঁ, তো আসছে বছর আবার হবে। বিদায়ের সুর বেজে উঠলো, মা চলে গেল, আসছে বছর আবার হবে, আমরা সেই আশায় রইলাম। সব হিন্দু সনাতনী সবাইকে আজকে আমরা যে পূজা আমাদের যে কমপ্লিট হলো, আমরা যে মাকে নিয়ে আসার যে আনন্দ, এই বিষাদেও একটা বড় আনন্দ আমাদের। উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল তৎপর। গত বছরের তুলনায় এবছর আনন্দ শান্তিতে পূজা উদযাপন হয়েছে বলে মত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের। সব ধর্মে, সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক, আমরা বিশ্বাস করি। মায়ের এই বিদায় সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে, মায়ের কাছে আমরা সবাই জানি। এর আগে রীতি অনুযায়ী বিভিন্ন মণ্ডপে চলে সিঁদুর খেলা। পাঞ্চিনি আর অশ্রুতে দেবীকে বিদায়ের মধ্য দিয়ে সাঙ্গ হল এবারের শারদীয় দুর্গোৎসব। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। আশ্বিন মাসের শুল্কপক্ষের ষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দর্পণ বিসর্জনে হয়েছে শেষ। মর্তলোক ছেড়ে বিদায় নিয়েছেন মা। ভক্তরা নেচে গেয়ে, ঢাক ঢোল আর কাসর বাজিয়ে বিসর্জন দিয়েছেন দেবী দুর্গাকে। তবে সবার চোখ ছিল অশ্রু সজল। এদিকে কক্সবাজারে বিসর্জনে ফিলিস্তিন মুক্তির প্রার্থনা করা হয়েছে। দশমীতে সারা দেশে মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা অর্চনায় ছিল প্রাণখোলা উচ্ছ্বাস। একই সঙ্গে ভক্ত পুণ্যার্থীদের মাঝে ছিল বিদায়ের সুর। বৃহস্পতিবার দুপুরের পর থেকে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া শুরু হয় বিভিন্ন জেলায়। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের শহরসহ জেলার বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় দুপুরের পর থেকে বাড়তে থাকে ভিড়। ভক্ত পুণ্যার্থীদের ঢাকঢোল, শঙ্খধ্বনি আর সিঁদুর লেপনের আরতিতে মুখরিত চারপাশ। একে একে সাগরে দেয়া হয় প্রতিমা বিসর্জন। এ সময় সৈকতে দেবী দুর্গার ভক্তরা অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির বিজয় কামনা করেন। প্রার্থনা করা হয় ফিলিস্তিনের মুক্তির জন্য।
বৃহস্পতিবার দুপুরের পর থেকেই চট্টগ্রাম নগরীর 292টি পূজা মণ্ডপ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা আনা শুরু হয়। ঢাকের তালে তালে প্রতিমা নামানো হয় সৈকতে, পরে উলুধ্বনিতে দেয়া হয় বিসর্জন। দেবীর বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল তার সাঙ্গ হল বিজয়া দশমীতে। বিসর্জনে রাজশাহীর পদ্মাপাড় সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের ঢল নামে মানুষের। বিকেল থেকে একে একে বরিশালের মণ্ডপগুলো থেকে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয় কীর্তন খোলায়। নেচে গিয়ে বিদায় জানান দুর্গতি নাশিনীকে। বৃহস্পতিবার বিকালে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শুরু হয় সিলেটে। উলু, শঙ্খধ্বনি, ঢাকঢোল আর কাসর ঘণ্টায় মুখরিত হয়ে ওঠে চারদিক। কয়েকশো টাকার শোভাযাত্রার মাধ্যমে নগরীর কিনবিজের চাঁদনী ঘাটে দেয়া হয় বিসর্জন। বছরে একবারই পূজা আসে, অনেকদিন অপেক্ষার পরে আজকে আসে, অনেক মজা হয়েছে। আজকে সবাইকে নিয়ে এসেছি, খুব ভালো কাটছে পূজাটা, আর খুব ভালো কাটিয়েছি সবার সাথে। বৃষ্টির মধ্যে যে এত সব মানুষ, এতগুলো মানুষ ভেবে আসছে আমাদের মানে দেখতে, তারপরেও ভালো লাগতেছে। এছাড়া খুলনা, ময়মনসিংহ সহ সারা দেশে ঢাকঢোল আর কাসর ঘণ্টায় বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। এদিকে বিদায়ের পূর্ব মুহূর্তে বিষাদের সুদ থাকলেও তার আগে ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় নারী ভক্তরা একে অপরের কপাল ও মুখে সিঁদুর পরিয়ে দিয়ে কামনা করেন সুখ, সমৃদ্ধি আর মঙ্গলময় জীবন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিমা বিসর্জন দিতে গিয়ে গাজীপুরের কালিয়াকৈরে 2 শিশু এবং নওগাঁর মহাদেবপুরে এক কিশোর নিখোঁজ হয়েছেন। সন্ধ্যায় কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় একটি নৌকার সাথে আরেক নৌকার ধাক্কা লাগে। এই সময় 20 জনের মতো যাত্রীসহ ইঞ্জিন চালিত একটি নৌকা উল্টে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও 2 শিশুকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ডুবে যাওয়া তন্ময় এবং আঙ্কিতার বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলি গ্রামে। 2 শিশুকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্ধকার এবং বৈরী আবহাওয়ার কারণে পৌনে 8টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে আবারও শুরু হবে তৎপরতা। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রনি নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। বিকেল 5টার দিকে নৌকা থেকে পানিতে পড়ে যান 2 কিশোর। একজনকে উদ্ধার করা গেলেও ভেসে যায় রনি। 2 ঘন্টা চেষ্টা চালিয়েও তার সন্ধান পায়নি ডুবুরি দল। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 32, গাইবান্ধা 4-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল 32, গাইবান্ধা 4 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমদ। তার কাছে জানতে চাইব তিনি এর আগেও এই আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন, এবারও মনোনয়ন প্রত্যাশী। তিনি কি আশা করছেন এবার? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসির চ্যানেলকে এবং সেই সঙ্গে যারা দর্শক শ্রোতা আছে আপনাদের চ্যানেলের সাথে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, দেশ এবং জনগণের ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক, যিনি 31 দফা প্রণয়নের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের সুন্দরভাবে একটি দেশ গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে 31 দফা প্রণয়ন করেছেন। সেই নেতার একজন কর্মী হিসাবে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আসলে আপনারা জানেন আমাদের গোবিন্দগঞ্জ একটি উন্নয়নশীল উপজেলা তথা গাইবান্ধা 4 আসন, গোটা বাংলাদেশে 32। আসলে আমরা তদুপরি অনেক জেলার চেয়ে পিছিয়ে আছি। এখানে উল্লেখযোগ্যভাবে আমাদের রাস্তাঘাট হয়নি, বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন হয়নি। আমি এই উদ্দেশ্য নির্বাচন করছি, যদি আমি আগামী দিনে আমার দল আমাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করে, জনগণ যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি দেখেছি আমার উপজেলায় স্বাস্থ্যখাত অত্যন্ত নাজুক অবস্থা। সেই সঙ্গে বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাঠ, শ্মশান এবং কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন
দৃশ্যপট কিংবা চোখে পড়ার মতো নয়। এবং সেই সঙ্গে আজকের যে তরুণ দীর্ঘদিন যারা ভোটে অংশগ্রহণ করতে পারেনি, এই তরুণদের একটা প্রত্যাশা আছে আমাদের দল তারেক জিয়া তথা আমাদের কাছে। এর পূর্বে আমাদের নেতা তারেক জিয়া ওনার 31 দফা যে বিনির্মাণ আগামী দিনের দেশ কেমন হবে যে কর্মসূচি ঘোষণা করেছেন, এর মধ্যে 23 নম্বর কলামে আমাদের আগামী দিনের তরুণ তথা বেকারদের কর্মসংস্থানের যে ব্যবস্থা করেছে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি গোবিন্দগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যার যার যোগ্যতা অনুযায়ী তাদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য তাদেরকে ট্রেন আপ করে তাদেরকে কর্মসংস্থানের দিকে ধাবিত করা। আপনি মনোনয়ন যদি পান, পেয়ে নির্বাচিত হন, তাহলে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে আপনার প্রতি, সেটার জন্য কি করবেন? আমি সব মিলিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের দীর্ঘদিনের না পাওয়ার যে সমস্যাগুলো আছে, যেটা আমি বললাম আমাদের দীর্ঘদিনের আসলে যেটা আমাদের ইপিজেড, যেটার আমরা যদি রাষ্ট্রীয়ভাবে আমি যদি সংসদ সদস্য হই, আমার সংসদ সদস্য হিসাবে আমার দলের কাছে চাওয়া, আমার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন হবে। আর ইপিজেড যদি বাস্তবায়ন হয়, গোবিন্দগঞ্জের সমস্ত বেকার যারা আছে আমাদের ভাই এবং বোনেরা তারা সহ আমি মনে করি যে আগামী দিনে বড় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের যেটা পরিত্যক্ত অবস্থায় আমাদের রংপুর সিগার মিল লে অফ হয়ে আছে, আমি চাবো যে এটা পুনরায় চালু হোক, আমাদের এলাকার আমাদের প্রিয় ভাইদের কর্মসংস্থান হোক, বেকারদের সংস্থান হোক। পাশাপাশি আমি এটা বলতে চাই যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বিশেষ করে আমাদের দেশের আমার এলাকার নারীরা যেনারা আছেন ওনারা এখনও অদাদক্ষ অবস্থায় ঘরে পড়ে বেকার জীবনযাপন করছেন। আমি নির্বাচিত হতে পারলে তাদেরকে উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে তাদের বেকারত্ব সংস্থান করার চেষ্টা করব এবং কুটির শিল্প ঘরে ঘরে তৈরি করে এটা একটা উদাহরণ দিয়ে বলতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ এ পর্যন্তই। আগামীকাল থাকবে 33 গাইবান্ধা 5 আসনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দুর্গতনাশিনী দেবীর প্রস্থান প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে 5 দিন ব্যাপী শারদ উৎসব। মনের সব ঐশ্বরিক প্রবৃত্তির হলো বিসর্জন। বাদ্যবাজনার তালে শোভাযাত্রা আর নানা আয়োজনে দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা। ছিল তা শেষ হলো বিজয়া দশমীতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে। বৈরী আবহাওয়ার মাঝেও মানুষের ঢল নামে বিজয়া দশমীর শোভাযাত্রায়। বেলা 3টায় পলাশীর মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। ঢাক, ঢোল, উলুধ্বনি, শঙ্খধ্বনি, নাচে গানে মুখরিত পরিবেশ। হাসি মুখে যে বিদায় দিতে হবে পার্বতীকে। গত বছরের চেয়ে এবছর আনন্দ শান্তিতে পূজা উদযাপন হয়েছে বলে মত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের। সব ধর্মে সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক, আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি। রাজধানীর 254টি মণ্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছে বুড়িগঙ্গা, শীতলক্ষা ও তুরাগ নদীর 10টি ঘাটে। দেবী দুর্গা প্রসন্ন হলেই সিদ্ধি লাভ করবেন ভক্তরা, তাই তো এত আয়োজন। আমাদের মায়ের কাছে চাওয়া যে এবছর যেভাবে সুন্দরভাবে আসলো এবং সুন্দরভাবেই গেলেন, প্রতি বছর যেন এইভাবেই আসে, এইভাবেই যায়। মঞ্জুমা ফরুজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। অশ্রু জলের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের খবর জানাতে সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং সেই সাথে তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসনুভা। আমরা শুরুতে আরিফের কাছে চলে যাচ্ছি। আরিফ, প্রতিমা বিসর্জন চলছে, আনন্দ উল্লাসের পর কষ্টের একটি আবহ, জানতে চাই সেখানে কি অবস্থা? নিশ্চয়ই রিদওয়ানা, যে বিষয়টা আপনি জানতে চাইছেন সেটার উত্তর দিয়ে শুরু করি যে এখনকার পরিস্থিতি এখনো কিন্তু প্রতিমা বিসর্জন চলছে। গত আমরা দেখেছি যে দুপুর থেকেই শুরু হয়েছে এই কার্যক্রম। আমরা রাজধানীর বিভিন্ন প্রতিমা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন বা প্রতিমা বিসর্জনের যে কাজ সেটা চলমান এখনো রয়েছে, যেহেতু ডিএমপি কমিশনার বিকেলবেলা এসে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
তিনি জানিয়েছেন যে প্রায় রাত 8টা বা 9টা নাগাদ প্রত্যেক প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করতে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখনও রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসছেন পুরোহিত কিংবা ভক্তরা। তো সেক্ষেত্রে বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক জোরদার রেখেছে, বিশেষ করে রাত হয়ে গেছে। তো সেই রাতকে কেন্দ্র করে, যার কারণ আপনি জানেন যে এই প্রতিমা বিসর্জন করতে গেলে আপনাকে অবশ্যই এই যে নিয়ম আছে, তাদের তথাকথিত যে নিয়মটি আছে সেটা হচ্ছে বুড়িগঙ্গার মাঝ নদীতে নিয়ে গিয়ে সে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং কি যেহেতু সন্ধ্যা বা রাত হয়ে গেছে, সেক্ষেত্রে নৌবাহিনী, বিজিবি কিংবা কোস্টগার্ড এবং কি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে টহল উদ্ধারকৃত যে ছোট ছোট ট্রলারগুলো রয়েছে, সেগুলো কিন্তু ব্যাপক চোখে পড়ার মতো। তাদের তৎপরতাও আমরা দেখছি যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে, এবং কি অঘটন ঘটলে যাতে করে দ্রুত সময়ের মধ্যে যদি কেউ ডুবে যায় কোনো ব্যক্তি, তাহলে যাতে দ্রুত সময়ে উদ্ধার করতে পারে সেই বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই ধরনের প্রস্তুত রেখেছে। শুধুমাত্র যে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 15,000 মোতায়েন করেছে পুরো রাজধানী জুড়ে এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর এক্ষেত্রে ডিএমপি কমিশনার কিন্তু আরেকটি কথা বলে দিয়েছেন, গুজব এবং কি বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই করতে চাক না কেন বা চেষ্টা করুক না কেন, বিশৃঙ্খলা চেষ্টা করুক না কেন, সেটা কিন্তু সেই ব্যক্তিকে শনাক্ত করে শক্ত হাতে দমন করবে বলেও কিন্তু জানিয়েছেন ডিএমপি কমিশনার। এর পাশাপাশি আমি যদি বলি যে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নয়, রয়েছে সেনাবাহিনী, বিজিবি, নৌ পুলিশ রয়েছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে এবারের ভক্তরা, তারা কিন্তু যারা ভক্তরা আছেন তারা বরাবরই বলছেন যে তারাও চিন্তা করতে পারেনি এতটা স্বাচ্ছন্দ্যভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিসর্জন পালিত হবে বা তারা পূজা শেষ করবেন, শারদীয় দুর্গোৎসব শেষ করবেন। সেই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেকটাই ভালো ছিল। তো সবকিছু মিলা যায় যে ভক্তদের বিষাদের সুরের সঙ্গে কিন্তু আনন্দ, ঢোলের বাদ্য, এরপর উলুধ্বনি কিংবা আবেগ ঘন যে বিসর্জনের যে বিষয়, সেটা তারা যাই হোক না কেন একটি আকাঙ্ক্ষা ভক্তদের মাঝে রয়েছে, আসছে বছর আবার হবে, সেই বিষয়টাই কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন। তো রেদন, এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমাদের আরেক সহকর্মী তুরাগতিক থেকে যুক্ত হবেন, রিফাত তাসনুভা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তাসনুভা, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আরিফ বলছিল যে বেশ সন্তুষ্টি তারা দেখিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা, যে খুব সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথে আসলে সবকিছু তারা কাজ সম্পন্ন করতে পেরেছেন। শুনবো আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি। জি, আসলে আমার সহকর্মী আরিফ যে বিষয়টি নিয়ে বলছিলেন সেটি এখানেও আমি দেখেছি। এখানে যারা বিসর্জনের জন্য এসেছেন, অর্থাৎ পুরো ঢাকায় আজ এবার আমরা জানি যে 254টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন ছিল। তার মধ্যে দেখা গেছে যে উত্তরা অংশ বনানী সার্বজনীন পূজা মণ্ডপে যে দুর্গা প্রতিমা ছিল, সেই প্রতিমা সহ বনানী এলাকার প্রতিমাগুলো এবং মিরপুরের একটি অংশের প্রতিমা কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয়েছে, অর্থাৎ তুরাগ তীরে বিসর্জন দেওয়া হয়েছে। আপনাকে যদি দেখায় যে এখানে ভক্ত অনুরাগী যারা আছেন তারা নেচে গিয়ে আসলে এই উদযাপন করছেন শারদীয় দুর্গোৎসবে আজকে শেষ দিন। তাদের ভেতরে হয়তো বিদায়ের একটি সুর বাজছে, কিন্তু তারপরেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নেচে গিয়ে তাদের দেবীকে বিদায় দিচ্ছেন এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই শেষ হচ্ছে। এবং এখানকার পরিস্থিতি যদি একটু বলি, আপনি দেখবেন যে এরই মধ্যে বিকাল 3:30টার পর থেকে এখানে অনেকগুলো দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু প্রতিমা অপেক্ষমান রয়েছে এবং ট্রাকে করে আরও বেশ কিছু প্রতিমা আসছে। ঢাক, ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে পুরো এলাকা মুখর হয়ে রয়েছে। এবং সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি যে বিশ্বাস করেন যে মানুষের মনে যে আসরিক প্রবৃত্তি রয়েছে, ক্রোধ, হিংসা, লালসা, সেগুলো বিসর্জন দিতে এসেছেন তারা। বিজয়া দশমীর মূল তাৎপর্যই কিন্তু এটা এবং এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই কিন্তু মূল লক্ষ্য বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখানে পুলিশ সদস্য, কোস্টগার্ড সাদা পোশাকে, এছাড়া আনসার সদস্য, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সবাই কিন্তু এখানে রয়েছেন এবং কড়া নিরাপত্তার সঙ্গে তারা এখানে পরিবেশ তারা এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি। এবং যতবারই একটি করে নৌকা দিয়ে প্রতিমা বিসর্জনের জন্য যাওয়া হচ্ছে, ততবারই কিন্তু একটি করে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ সদস্যরা প্রতিটি নৌকা করে যাচ্ছেন, যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে এবং কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়। কারণ
যেন মন খারাপের মতো কোনো পরিবেশ সৃষ্টি না হয় এবং সবকিছু মিলিয়ে এখানে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে। তবে একটি কথা বলে রাখি, সন্ধ্যা 7টার মধ্যে এখানে বিসর্জন শেষ করার একটি নির্দেশনা দেওয়া হলেও এখনো কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে প্রতিমা আসছে বিসর্জনের আশায়। তো এই কিন্তু ছিল আমার কাছে দেখা সবশেষ খবরাখবর। কিছুটা দীর্ঘ সূত্রতা তৈরি হতে পারে এখানে। ধন্যবাদ আপনাকে তাসনোভা। বিজয়া দশমীতে আনন্দে বিষাদে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। গজে চড়ে মর্তে আসা দেবী স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাচ্ছেন দোলায় চেপে। বিদায় দিনে সিঁদুর খেলায় ছিল রঙের ছটা। শঙ্খ, উলুধ্বনি, ঢাকের বাদ্যি, ঘণ্টা, পটাকা, দামামা, সঙ্গীতের তাল মিলিয়ে শব্দের স্রোত ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। একই সঙ্গে উৎসব আর বিস্বাদ। বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব। ষষ্ঠীতে বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী দেবীর আগমন ঘটে। টানা 5 দিন মৃন্ময়ী মণ্ডপে মণ্ডপে থেকে বর দেন অনুসারীদের। পার্বতী ফিরলেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। সকালে দর্পণ ঘট বিসর্জন, এরপর উমার পা ও সিথি সিঁদুরে রাঙান সনাতন বিবাহিত নারীরা, মাতেন সিঁদুর খেলায়। আনন্দের সঙ্গে মিশে রয়েছে মন খারাপের অনুভূতিও। চোখের কোণে জল নিয়েও নাচে গানে উৎসব মুখর পরিবেশে ত্রিনয়নীকে বিদায় দিলেন ভক্তরা। প্রত্যেক বছর মা আসবেন, সামনের বছর আবার আসবেন, এই খুশিতেই নাচা। মা এসেছে, আমাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে, এখন বিদায় নিচ্ছে। আশা করছি সামনের বছর আরো মজা হবে, মা আমাদের আশীর্বাদ দেবে। সিঁদুর কপালে ব্রহ্মা অধিষ্ঠান, তাই তো পরিবারের সমৃদ্ধি এবং অশুভ শক্তি বিনাশ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আশীর্বাদ চাইলেন অনুসারীরা। সবার সিঁদুর যেন অক্ষয় হয়, শীতের সিঁদুরটা যেন অক্ষয় হয়। এই শীতের সিঁদুর নিয়ে যেন আমৃত্যু পূজা করে আমি পৃথিবীর থেকে চলে যেতে পারি। যারা আছে সবাই ভালো থাকুক, সবাই সুস্বাস্থ্য থাকুক, যাতে আগামী বছর আবার আমরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই, তখন তাদের কিন্তু সিঁদুর পরিয়ে দেওয়া হয়। পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকতে পারি, বা এই সিঁদুরের যে উদ্দেশ্যে আসলে সিঁদুরটা পরা, যে বিশ্বাস থেকে, সেইটা যেন অটুট থাকে। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের অশান্তি দূর হোক, সমস্ত মানুষের মধ্যে ভেদাভেদ যেন দূর হয়ে যায়। এবার গজে চেপে পৃথিবীতে এসেছিলেন দেবী দুর্গা, যাচ্ছেন দোলায় চেপে। লাল সিঁদুরেই তো রয়েছে সৌভাগ্য, শক্তি, সমৃদ্ধি, আর তাই তো মনের মাঝে রেখে মাকে বিদায়ের সুর বাজতে থাকে। একই প্রতীক্ষা, আসছে বছর আবার। সুতরাং স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 5 দিনের উৎসব শেষে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। সাধারণ সনাতন ভক্তদের মতোই বিজয়া দশমীতে দেবীকে অঞ্জলি দিয়ে সিঁদুর খেলায় মাতেন ঢাকায় শোবিজের তারকারা। দেবীর কাছে তারা প্রার্থনা করেন দেশ ও বিশ্ব মানবের সুখ, শান্তি আর সমৃদ্ধি। ঢাকের তাল আর সুরের মূর্ছনায় এভাবেই বিজয়া দশমীতে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। দশমীর দিন সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের সাথে পূজা দিতে আসেন শোবিজের অনেক তারকা। পরিবার, সাথে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনা করে এদিন দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তারা। মা দুর্গা যে বিদায় নিচ্ছে, এই অনুভূতি এখন আমার মধ্যে আসে। আজকের দিনে প্রত্যাশা হচ্ছে যে কেবল বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে তার অবসান হোক। মা চলে যাচ্ছে, তাই মন খুব খারাপ। নাচানাচি করছে ঠিকই, কারণ খুব আনন্দের সাথে বিদায় দিতে হচ্ছে। মার কাছে চেয়েছি শান্তি, আর কিচ্ছু চাই না। পূজার সাজে মণ্ডপে এসে এদিন সিঁদুর খেলার পাশাপাশি ঢাকের তালে নেচে ওঠেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। দুর্গাপুজো সবসময় আমার ভালো লাগে, প্রতি বছরই ভালো লাগে, এবং প্রতি বছর বনানী পুজো মণ্ডপে যাই, তারপর অনেক পুজো মণ্ডপে আমার যাওয়া হয়। মায়ের কাছে এটাই চেয়েছি, আমার মা, মানে আমার যে গর্ভধারিণী মা যে মারা গেছেন, সে যেন ভালো থাকে, যেখানেই থাকে ভালো থাকে, এবং মাকে আরেকটা জিনিস বলেছি, তুমি যেন ভালো থাকো। দেবী দুর্গার ফিরে যাবার সময় অন্যান্য ভক্তদের মতোই এদিন মন খারাপ ছিল রূপালী জগতের তারকাদেরও। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 32, গাইবান্ধা 4-এ।
স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 32 গাইবান্ধা 4 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। তার কাছে জানতে চাইব তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, তিনি কেন মনোনয়ন চাচ্ছেন এবং কি তার এলাকার জনগণরা কি ভাবছেন তাকে নিয়ে। তো আপনি মনোনয়ন প্রত্যাশী, আপনার এলাকার জনগণ কি ভাবছে আপনাকে নিয়ে, আর আপনি কেনই বা মনোনয়ন চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছোটবেলা থেকেই বাবার হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গড়া দল বিএনপি, উনি বিএনপি সৃষ্টিলগ্ন থেকে এখানে ছিলেন, আছেন, যুক্ত আছেন। আমার মামা এই আসনেরই এমপি ছিলেন বিএনপি থেকে। সেখান থেকে আমি বিএনপির সাথে এখন পর্যন্ত, এই বয়স পর্যন্ত 58-60 বছর পর্যন্ত আমি বিএনপির সাথে জড়িত আছি। স্কুল, কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় আমি ছাত্র দলের সাথে ছিলাম, আছি এখন পর্যন্ত, এবং সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি নেতৃত্ব দিয়ে এসেছি এবং নেতার সাথে সাথে মিছিল মিটিং করেছি। এবং আমি যখন ক্লাস 6-এ পড়ি, 77 সালের হানা ভোটে আমার গ্রামের যে সেন্টার সাহেবগঞ্জ ইক্কু খামার, সেই সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন এবং সেই দিন ওনার সঙ্গে করমর্দন করেছিলাম আমি। এবং 80 সালে আমি বগুড়া করোনেশন স্কুলে যখন ক্লাস 9-এ পড়ি, তখন ওনার সাথে আমি 8 মাইল দূরে হেঁটে গিয়ে আমি ওনার জনসভায় যোগদান করেছিলাম। খাল কাটার অভিজ্ঞতা আছে, স্মৃতি আছে, বহু স্মৃতি আছে। সুতরাং আমি গত আন্দোলন, এই কিছুদিন আগ পর্যন্ত আন্দোলনে, সকল আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। ঢাকায়, গাইবান্ধায় এবং আমার গোবিন্দগঞ্জে সকল মিছিল মিটিংয়ে আমি কোথাও না কোথাও অংশগ্রহণ করেছি। এবং আমার গোবিন্দগঞ্জের যত মামলা হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, সেই মামলায় যারা আসামি হয়েছেন, যারা জেলখানায় ছিলেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি তালিকা করে গিয়েছি এবং জেলখানায় গিয়ে আমি তাদের খোঁজ খবর নিয়েছি। মামলার যে হাইকোর্ট থেকে বা লোয়ার কোর্ট থেকে জামিন করানো, সেগুলো কাজ করেছি এবং অনেকগুলো, সবগুলো বলবো না, আমি অনেকগুলো মামলার জামিন করিয়েছি আমার রক্ত ঘামা পয়সায়। এখন একটা প্রশ্ন করি যে আপনি যদি এই এলাকা থেকে মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হলে এই আপনার সংসদীয় আসনের মানুষের জন্য কি কি কাজ, যে কাজগুলো অসমাপ্ত আছে, সেই কাজগুলো কিভাবে করবেন? আমি এই দলের জন্য সারা দিন রাত কাজ করছি। এখন আমাদের এই যে নেতৃবৃন্দ দেখছেন, আমাদের সমস্ত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দরা আছেন, সবগুলো আমি তাদের সাথে পরামর্শ করে আমি যে কাজগুলো আমি করব এবং ওনাদের পরামর্শে, স্থানীয় জনগণের পরামর্শে শেষে সমস্যাগুলোর সমাধান কল্পে, যেমন শিক্ষাক্ষেত্রে যে অনিয়মগুলো আছে, আমাদের শিক্ষাক্ষেত্রের সুষ্ঠু ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা আমি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। আমি একজন শিক্ষক এই হিসেবে মাদক মুক্ত ভয়াবহ একটা অবস্থা, এই মাদককে নির্মূল করার জন্য আমি কাউন্সিলিং করব, মানুষকে হাতে পায়ে ধরবো, বোঝাবো এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের গোবিন্দগঞ্জ থেকে তথা উত্তরবঙ্গ থেকে, দেশ থেকে যে মাদক নির্মূল করা, এই কাজে আমি আত্মনিয়োগ করব। আমাদের এখানের একটা বড় একটা সম্ভাবনা যে ইপিজেড, আমাদের এই ইপিজেড অবশ্যই বাস্তবায়িত হবে। বিএনপির হাত ধরে জনাব তারেক রহমান আগামীতে সরকার প্রধান হলে এই ইপিজেড আমরা গঠন করব এবং স্থানীয় জনসাধারণের যে কিছু সাঁওতাল এবং কিছু মুসলিম সম্প্রদায়ের যে সমস্যা আছে, সেই সমস্যা তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থাগুলো করে সবার আলোচনার ভিত্তিতে অবশ্যই ইপিজেড এখানে নির্মিত হবে। চিনিকল একটা বড় ভারী শিল্প, একমাত্র শিল্প, এই চিনিকল বন্ধ রয়েছে। এই চিনিকল চালু করার জন্য, আধুনিকায়ন করার জন্য আমি যাবতীয় ব্যবস্থা আমি গ্রহণ করব। আমাদের এখানে আপনারা জানেন, দেশবাসী জানে, এই কোচার শহর একটা ইউনিয়ন, সেখানে শীতবস্ত্র তৈরি হয়, অনেক শীতবস্ত্র, এগুলো আধুনিকায়ন করার জন্য, বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। এই যে নদী ভাঙ্গন এলাকা আছে, নদীতে বাঁধ নির্মাণ, এটা একটা জরুরি হয়ে পড়েছে, স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য আমি ব্যবস্থা করব। এই যে যুবকদের জন্য যা যা ব্যবস্থা করার দরকার, যুবকদের সঠিক পথে সঠিকভাবে যেন কাজ করতে পারে সেজন্য, এবং এই জেনজিদের জন্য যুগোপযোগী ব্যবস্থা আমি গ্রহণ করার জন্য আমি আত্মনিয়োগ করি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 9টায় আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
ফিলিস্তিনের গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজই আটক করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমনটাই দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা এবং আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাতে দিয়ে আল জাজিরা জানিয়েছে, সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছে। ইসরায়েল থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। তবে আরেকটি জাহাজ রয়েছে, তা যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে ঢুকে অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। প্রথম দফায় আটক নৌযানগুলোকে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। আটক করা নৌযানটিগুলোতে সুইডেনের জলবায়ু এবং অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিখ্যাত অনেকে রয়েছেন। এই বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিনের গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, বহর থেকে আটকদের ইউরোপে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে প্রথম দফায় আটক কয়েকটি নৌযান ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। প্রায় ৫০০ অধিকার কর্মীকে আটকে বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। গত ৩১ আগস্ট ইউরোপ থেকে একে একে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪৪টি নৌযান। উদ্দেশ্য যে করেই হোক ত্রাণ নিয়ে অবরুদ্ধ গাজায় পৌঁছানো। তবে এবারও ভূমধ্য সাগরেই সমাপ্তির মুখ দেখল নৌবহরটির যাত্রা। স্থানীয় সময় বুধবার রাতে প্রথম সারিতে থাকা ১৩টি নৌযান আটক করে ইসরায়েলি বাহিনী। এতে ছিলেন সুইডেনের জলবায়ু ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ও ব্রাজিলের থিয়াগো আভিলা সহ বিখ্যাত অনেকে। বৃহস্পতিবার পরপর আটক করা হয় বাকি নৌযানগুলোকে। এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। তবে নৌবহরের সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছে। ফ্লোটিলার আয়োজকরা বলছে, মিকেনো নামের একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে। এটি ইসরায়েলি বাধা এড়িয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি গাজা উপকূলের কাছে ফিলিস্তিনের ভূখণ্ডের জলসীমায় ছিল। তবে এটিকে লাইভ ট্রেকারের ত্রুটির কারণ হিসেবে দাবি করেছে তেল আবিব। জানায়, গাজার কাছে যাওয়ার চেষ্টা করলে এটিকেও আটকে দেয়া হবে। এদিকে রয়টার্স বলছে, প্রথম দফায় আটক কয়েকটি নৌযানকে ইসরায়েলের আশদোদ বিমানবন্দরে রাখা হয়েছে। বন্দরটি গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেখান থেকে আটকদের ইউরোপে ফেরত পাঠানো হবে। সুমুদ ফ্লোটিলায় রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও অধিকার কর্মী সহ প্রায় ৫০০ জন আরোহী। এ বহরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।